ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি। এক ক্লাসে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার উপনিবেশ বিস্তার এবং মধ্যপ্রাচ্যের উপনিবেশ বিস্তার সম্বন্ধে জেনেছি। আজকে দূরপ্রাচ্যে উপনিবেশ বিস্তার সম্বন্ধে জানব। তো দূরপ্রাচ্যে উপনিবেশ বিস্তার, দূরপ্রাচ্য মানে কোন কোন জায়গাটাকে, কোন কোন দেশকে বোঝানো হচ্ছে। দূরপ্রাচ্য মিন্স দুটো দেশের কথা এখানে আমরা জানবো, এক জাপান, দুই চীন। তো দূরপ্রাচ্য বলতে জাপান এবং চীনকে বোঝায়। তো জাপানে মেনলি কিন্তু শিন্তো ধর্মের মানুষেরা থাকতো, এবং এই যে শিন্তো ধর্মের মানুষের কারণে কিন্তু জাপান বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন ছিল। কিন্তু জাপানে এত হিউজ পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, যার সেই সমস্ত সম্পদের আকর্ষণে কিন্তু বাইরের যে বিদেশি শক্তি বা বিদেশিদের নানাভাবে কিন্তু এই জাপানে আগমন ঘটে। তেমনই একজন যিনি প্রথম এসেছিলেন, কমোডোর মেথুপেরি। কমোডোর মেথুপেরি। তো কমোডোর মেথুপেরি ইনি মার্কিন সেনাপতি ছিলেন। কমোডোর মেথুপেরি 4000 মার্কিন সৈন্য, 4000 মার্কিন সৈন্য এবং 7টি যুদ্ধ জাহাজ নিয়ে 1854 খ্রিস্টাব্দে জাপানের ইয়েডো বন্দরে কিন্তু উপস্থিত হয়েছিলেন, যা পেরির মিশন নামে পরিচিত। এই যে 1854 খ্রিস্টাব্দে ইয়েডো বন্দরে এসেছিলেন, এটাই কিন্তু পেরির মিশন বলা হয়ে থাকে। ওকে, তখন জাপানে কিন্তু ছিল কে, শোগুন সরকার। তো এই মিশনের আগমনের ফলে জাপানের শোগুন সরকার আমেরিকার সাথে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু অপমানজনক কানাগাওয়ার সন্ধি যেটি হয়েছিল 1854 খ্রিস্টাব্দে, এই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। আচ্ছা দেখো, যুদ্ধজাহাজ, আচ্ছা পেরির মিশন, কানাগাওয়ার সন্ধি 1854 খ্রিস্টাব্দে কিন্তু স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। এবং এই সন্ধির শর্ত অনুসারে জাপানের যে সিমোগা এবং হাকোডাটা এই দুটো বন্দর কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। কাদের জন্য? আমেরিকার জন্য। এই যে আমেরিকা ফার্স্ট এত সাফল্য পেল, সেই আমেরিকার সাফল্যে উৎসাহিত হয়ে তারপরে কারা এসেছিল? ইংল্যান্ড, রাশিয়া, হল্যান্ড, এরাও কিন্তু জাপানের সঙ্গে এরকম বিভিন্ন চুক্তিতে স্বাক্ষর করে। এইভাবে তারা জাপানের কাছ থেকে কৌশলে অতিরাষ্ট্রিক অধিকার, মনে রাখবে এটা ওয়ার্ডটা, অতিরাষ্ট্রিক অধিকার, এটা কিন্তু আদায় করে নেয়। এই অধিকার বলে বিদেশি নাগরিকরা জাপানে বসবাস করলেও জাপানি শাসকের অধীনতা থেকে কিন্তু তারা মুক্ত থাকবে। মানে জাপানের শাসক কি যা বলবে তাই তো জাপানের অধিবাসীদের মানতে হবে, তাই না? কিন্তু এই যে অতিরাষ্ট্রিক অধিকার, এই অধিকারের মাধ্যমে যারা বাইরে থেকে এসে জাপানে থাকছে, বিদেশি যারা, তারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো কাজ করবে, জাপানের শাসকের অধীনতা থেকে কিন্তু মুক্ত থাকবে, এক কথায়। এবং এখানে সালগুলো লিখে দিয়েছি, কে কবে এসেছিল এবং কবে, এই যত সালে এসেছিল ওই সালেই কিন্তু সন্ধি করছে। ওকে, সেখান থেকে এইটুকুই মনে রাখলে হবে। এবার চীনের যারা অধিবাসী তারা কিন্তু তাওবাদে বিশ্বাসী ছিল। আর চীনে এমন একটা নীতি ছিল যে বিদেশি শক্তিকে চীনে প্রবেশ করতে দেবে না। কিন্তু চীনের এই যে এত কিছু প্রাকৃতিক সম্পদ আছে, এই সম্পদ দেখে কিন্তু ইউরোপীয়রা সেই সম্পদের লোভে পড়ে তারা কিন্তু চীনের প্রতি প্রলুব্ধ হয়। এবং দেখো, ষোড়শ শতকে আসছে পর্তুগিজরা, এবং সপ্তদশ শতকে আসছে ইংল্যান্ড, ওলন্দাজ, স্পেনীয়রা, এরা সবাই কিন্তু চীনে বাণিজ্য কুটি নির্মাণ করছে। এরা আসছে এবং বাণিজ্য কুটি নির্মাণ করে দিচ্ছে। কিন্তু চীনারা যারা ছিল তারা কিন্তু এইসব বিদেশিদের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের মোটেই আগ্রহী ছিল না। এরা যারা এসেছিল তারা কি একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে চেয়েছিল, কিন্তু চীনের যারা ছিলেন সেই সময়, চীনের শাসক যিনি ছিলেন, তিনি কিন্তু এদের সাথে কোনো সন্ধি বা চুক্তি করতে রাজি নয়। সেই জন্যই কিন্তু নানা নিষেধ বিধি, অপমানজনক শর্তাদি, কাদের অপমান, মানে চীন ইউরোপীয়রা যারা আসছে তাদেরকে বিভিন্ন অপমানজনক শর্ত দিচ্ছে, সেই শর্তগুলো মেনেও কিন্তু এই ইউরোপীয়রা এই চীনে উপনিবেশ বিস্তার করছে। আর প্রথম যখন এসেছিল না, সব ইউরোপীয়দের জন্য একটাই বন্দর খুলেছিল। কোন বন্দর? ক্যান্টন বন্দরে এত রকম অপমানজনক চুক্তি স্বাক্ষরিত করেও কিন্তু ইউরোপীয়রা এই ক্যান্টন বন্দর একটা বন্দরই খুলে দিয়েছিল। ক্যান্টন বন্দরে বাণিজ্যের অধিকার দিয়েছিল। ওকে, চীন দিয়েছিল। চীন কাদেরকে দিয়েছিল? ইউরোপে। চীনে একটা প্রথা ছিল কাওতাও প্রথাটা কি? মানে যারা বিদেশি শক্তিরা আসবে বাইরের থেকে, বিদেশিরা মানে যারাই আসুক না কেন, নবাবের সাথে মানে ওখানকার রাজার সাথে কথা বলতে গেলে তাদেরকে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে তারপরে তুমি কথা বলতে পারবে। তো এটা কিন্তু ইউরোপীয়রা মানতে রাজি ছিল না। এই প্রথা অনুসারে
আরেকবার বলে দিই, এই যে কাউতাও প্রথা, এই প্রথা অনুসারে কোনো বিদেশি দূতকে চীনা সম্রাটের সামনে আভূমি নতজানু হতে হতো। আভূমি নতজানু মিন্স ওই হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে কথা বলা। এবং এখানে তো ইংরেজরাও এসেছিল, তো ইংরেজদের সাথে কিন্তু ইংরেজরা যখন এসেছিল তখন কিন্তু চীন বলেই দিয়েছিল এখানে কোনো আফিমের ব্যবসা কিন্তু চলবে না, কিন্তু ইংরেজরা তারা কিন্তু গোপনভাবে আফিমের ব্যবসা শুরু করে দিচ্ছে। আফিম বলতে একটা নেশা জাতীয় জিনিস, ঠিক আছে। এবং এই আফিমকে কেন্দ্র করেই প্রথম ইঙ্গো চীন যুদ্ধ শুরু হচ্ছে। কত সালে? 1839 থেকে 42 খ্রিস্টাব্দের মধ্যে। চীনের মানজু শাসকেরা ইংরেজদের কাছে কিন্তু সেই সময় সেই যুদ্ধে পরাজিত হয় এবং নাংকিংয়ের সন্ধি সেখানে স্বাক্ষরিত হয়। কত খ্রিস্টাব্দে? 1842 খ্রিস্টাব্দে কিন্তু নাংকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হচ্ছে। এই সন্ধি দ্বারা ক্যান্টার বন্দর সহ আরও 6টি বন্দর ইংরেজদের জন্য, ইউরোপীয়দের জন্য খুলে দেওয়া হয়। এবার দ্বিতীয়বারও ইঙ্গোচীন যুদ্ধ হচ্ছে। দ্বিতীয়বার ইঙ্গোচীন যুদ্ধ 1856 থেকে 1858 খ্রিস্টাব্দের মধ্যে হচ্ছে। তখন কিন্তু ইংল্যান্ডের সাথে ফ্রান্সও যোগ দিয়েছিল, আর এদিকে চীন, মানে চীন একদিকে আর ইংল্যান্ড ফ্রান্স আরেকদিকে। তখনও কিন্তু চীন হেরে যায় এবং টিয়েনসিনের সন্ধি স্বাক্ষর হয় 1858 খ্রিস্টাব্দে। এবং এই সন্ধি অনুযায়ী চীনের 11টি বন্দর বিদেশিদের জন্য খুলে দেওয়া হয়। আচ্ছা, বিদেশি বলতে কিন্তু এখানে ইউরোপীয়দের কথা বলা হচ্ছে, ইউরোপীয়দের জন্য খুলে দেওয়া হয়। এবার চীনে জাপান কিভাবে সাম্রাজ্যবাদ করছে পয়েন্ট করে নাও। জাপানের সাম্রাজ্যবাদ, তো জাপান 1894 খ্রিস্টাব্দে চীনের অধীনস্থ যে কোরিয়া দখলের উদ্দেশ্যে কিন্তু চীনকে আক্রমণ করে। শুরু হয় চীন জাপান যুদ্ধ 1894 থেকে 95 খ্রিস্টাব্দ। চীন পরাজিত হয়ে জাপানের সঙ্গে সিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত করে। সিমোনোসেকির সন্ধি, এটা সেকির হবে, ওকে, সেকির সন্ধি 1895 খ্রিস্টাব্দে। এই সন্ধির মাধ্যমে চীনের যে মাঞ্চুরিয়া প্রদেশ রয়েছে, লিয়াওটুং উপদ্বীপ রয়েছে, ফরমোজা এবং পেসকাডোরেস যেই দ্বীপ রয়েছে, সমস্ত জায়গা কিন্তু জাপানের দখলে চলে যায়। এটা পেসকাডোরেস হবে, দেখো লিখলাম পেসকাডোরেস। এবার রুশ আক্রমণ। জাপান চীনের মাঞ্চুরিয়া প্রদেশ, লিয়াওটুং উপদ্বীপ দখলের চেষ্টা করলে জাপানকে প্রতিহত করে রাশিয়া সেই উপদ্বীপ দখল করে নেয়। ওকে, মানে রাশিয়ারও নজর ছিল মাঞ্চুরিয়া প্রদেশ। তো জাপান যখন মাঞ্চুরিয়া প্রদেশ মানে হাতিয়ে নিচ্ছে, তখন রাশিয়া কিন্তু জাপানের সাথে আবার যুদ্ধ করে সে ওই উপদ্বীপটি দখল করে নেয়। চীনের খণ্ডীকরণ। চীনের উপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য যখন রাশিয়া এবং জাপানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, তখন কিন্তু বাকি যে ইউরোপীয় যারা রয়েছে তারা কিন্তু চীনের উপর ঝাঁপিয়ে পড়ে। যেমন জার্মানি আসছে, জার্মানি কিয়াওচাও বন্দর দখলের পরে কিন্তু সান্টুং প্রদেশ নিজেদের অধিকারে নিয়ে নিচ্ছে। তাছাড়া ইংল্যান্ড ইয়াংশি উপত্যকা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। ফ্রান্স হচ্ছে ইন্দোচীনের আনাম থেকে অভ্যন্তরভাগ পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পেয়ে যাচ্ছে ইংল্যান্ড। তো এইভাবেই কিন্তু চীনকে খণ্ডীকরণ করা হয় এবং বিভিন্ন দেশ কিন্তু চীনের বিভিন্ন অংশকে নিজের দখলে নিয়ে নিচ্ছে। এবার দেখব আমেরিকার উন্মুক্ত দ্বার নীতি, ওই চীনের মধ্যেই রয়েছে, ঠিক আছে। চীন একটা বড় ওদেরকে পয়েন্ট করবে আর এগুলো তার সাব পয়েন্ট। আমেরিকার উন্মুক্ত দ্বার নীতি। মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে এই নীতি ঘোষণা করেন। তো এখানে ব্যাস এইটুকুই মনে রাখবে। এবার জাপানের পরবর্তী উদ্যোগ। চীনের বক্সার বিদ্রোহের সময় 1900 খ্রিস্টাব্দ মাঞ্চুরিয়াতে রেলপথ রক্ষার অজুহাতে রুশ বাহিনী চীনে প্রবেশ করে এবং মাঞ্চুরিয়া দখল করে নেয়। মানে রেলপথ রক্ষা করব বলে রুশ বাহিনী চীনে প্রবেশ করছে। এবার চীনের একটা প্রদেশ হচ্ছে মাঞ্চুরিয়া, এবার রুশ বাহিনী কিন্তু এই মাঞ্চুরিয়া আবার দখলও করে নিচ্ছে। যেহেতু মাঞ্চুরিয়া কার ছিল? জাপানের ছিল, আগে যেটা বললাম জাপানের, সেই জন্য কিন্তু জাপান এবং রুশের মধ্যে, মানে রাশিয়া এবং জাপানের যুদ্ধ শুরু হয় 1904 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে। এবং পোর্ট সমাউথের জাপান চীনের ওপর 21 দফা দাবি লাগিয়ে দিয়েছে, যেটা কত সালে? 1915 খ্রিস্টাব্দে। সালটা খুবই ইম্পর্টেন্ট, 1915, পরীক্ষায় অনেকবার পরীক্ষায় আসে। এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড কথাটি প্রথম ব্যবহার করেছিলেন আমেরিকো ভেসপুচি। তিনি লরেঞ্জো দ্য মেডিচিকের লেখা 1503 খ্রিস্টাব্দে চিঠিতে কলম্বাস কর্তৃক আবিষ্কৃত মহাদেশটি মান্ডাস, MUNDUS, মান্ডাস নোভাস বা নিউ ওয়ার্ল্ড বলেছেন। ফ্রান্সের নাবিক জন কার্টিয়ার 1602 খ্রিস্টাব্দে আমেরিকা সেন্ট লরেন্স উপত্যকায় পৌঁছয় এবং কানাডা অঞ্চল ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করেন।
কানাডা অঞ্চলে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তো কলম্বাসের পদার্পণের আগে আমেরিকা মহাদেশে কিন্তু রেড ইন্ডিয়ানরা বসবাস করতো। এটা তোমরা বিভিন্ন বই পড়েছো, আমেরিকায় কারা থাকে, রেড ইন্ডিয়ানরা, মানে আদিম যদি প্রবাসী বা নিবাসী যাই বলো না কেন, রেড ইন্ডিয়ানরা বসবাস করতো। তো কলম্বাসের পদার্পণের আগে কিন্তু রেড ইন্ডিয়ানরা এখানে থাকতো। স্পেনীয় নাবিক হার্নান ক্লটেক্স মেক্সিকো দখল করে নেয় 1519 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে এবং আর্জেন্টিক সভ্যতা ধ্বংস করে দেয়। স্পেনীয় নাবিক ফ্রান্সিস পিজারো ইনি কিন্তু 1532 খ্রিস্টাব্দে পেরু দখল করে এবং পেরুতে যে ইনকা সভ্যতা ছিল সেটা ধ্বংস করে দেয়। এটা ইনকা সভ্যতা হবে, ইনকা সভ্যতা কিন্তু ধ্বংস করে দেয়। সর্বপ্রথম হিস্পানিওয়াল দ্বীপে, তারপরে কিউবা এবং পুয়ের্টোরিকোতে সোনা পাওয়া যায়। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।